রজত চক্র, মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল, এই পয়েন্টগুলো নিয়ে সবাই হয়তো আমরা যারা হীনমন্যতায় ভুগি বা আমাদের যারা ছোট মনের মানসিকতার মানুষ আমরা, তারা কিন্তু সবসময় এই জিনিসগুলো নিয়ে ছোটবেলা থেকে আমরা হাসি ঠাট্টা করি। বাট যখন বড় হয়ে বুঝতে শুরু করি তখন কিন্তু বোঝা বুঝতে পারি আর কি আমরা, যে এই জিনিসটা একটি মহান আল্লাহ তাআলার সৃষ্টির অসীম কুদরতের কততম বড় অবদান এই জায়গাতে আছে, এবং এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি তুমি যে কেউ যে কোনো প্রাণী একটা পৃথিবীতে এসেছে। সো রজত চক্র মেনস্ট্রাল সাইকেল পয়েন্টটা অনেকেই হয়তো এখনো জানো না। আজকের এই জায়গাতে তুমি খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার ট্রাই করো, একটি প্রশ্নের মাধ্যমে ব্যাখ্যা করার ট্রাই করব। পাশাপাশি জেনে রেখো মেনস্ট্রাল সাইকেল বা রজত চক্র পয়েন্টটি শুধু ইউনিভার্সিটি ক্ষেত্রে না, এইচএসসি থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন সব জায়গা পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই জায়গা থেকে প্রতিটা বছর প্রতিটা জায়গাতে কিন্তু প্রশ্ন আসতেছে। সো একটু বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন দেখি। নিচের কোন হরমোনটি রজত চক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? চারটা অপশন আছে: প্রোজেস্টেরন, কর্টিসন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন। পয়েন্ট হচ্ছে এই জায়গাতে যে এটা হয়তো সহজ অপশন আছে, চাইলে আমরা অ্যান্সার করতে পারি প্রোজেস্টেরন, অনেকেই জানি না। একটু অপশন টেস্ট করে যদি জানতে হয় তাহলে বলতে হয় যে কর্টিসন হচ্ছে মূলত বমির ক্ষেত্রে বা রক্ত পরিষ্কারের ক্ষেত্রে অনেক জায়গাতে কাজ করে থাকে। থাইরক্সিন হচ্ছে মূলত আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়, এবং এটার কাজ হচ্ছে অনেক কিছু আছে। থাইরয়েডের কাজ বলে বুঝে শেষ করা যাবে না। টিএসএইচ, থাইরয়েড T3 T4, কতগুলো। থাইরয়েড হচ্ছে অন্যতম, যদি বলা হয় যে পিটুইটারি গ্ল্যান্ডের পরে কোনো একটা হরমোনের গুরুত্বপূর্ণ কাজ, তাহলে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ। থাইরয়েডের কারণে অনেক ধরনের রোগ হতে পারে বডিতে। অ্যাড্রেনালিন হচ্ছে এটা আমাদের কিডনি থেকে খরিত, এটা হচ্ছে থাইরয়েড থেকে খরিত হচ্ছে, আর এটা মূলত কিডনি থেকে খরিত হয়। এবং এটার পরে এখান থেকে অ্যাড্রেনালিন এই জায়গা থেকে এডিএইচ থেকে শুরু করে অ্যান্টি ডাইউরেটিক হরমোন থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়, যেটা মূলত আমাদের সাধারণত দেহের পানির সাম্যতা রক্ষা করতে, অসমো রেগুলেশনের ক্ষেত্রে অনেক জায়গাতে সাহায্য করতেছে। বাট এখন আসো, আমাদের যে পয়েন্টটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আসলে রজত চক্র কি। রজত চক্র কি এখন তুমি তাহলে জাস্ট একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর ট্রাই করব, এবং আমি কথা দিচ্ছি এটা যদি তুমি জানতে পারো, সেটা তুমি এটার মাধ্যমে তুমি মেডিকেল থেকে শুরু করে, অর্থাৎ এইচএসসি থেকে শুরু করে মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের সকল জায়গাতে তুমি খুব দারুণভাবে খুব নিশ্চিন্তে অ্যান্সার করে আসতে পারবে। ইভেন এইচএসসি দের জন্য বলে রাখি, তোমরা 4টি মার্ক এখান থেকে চোখ বন্ধ করে পেতে যাচ্ছ। কিভাবে দেখো, আমি ছোট্ট করে একটা খাতার একটা পেজের চিত্র তোমাদেরকে সামনে নিয়ে এসেছি, যেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য, অথবা আমি যখন পড়তাম ঠিক তখন কিন্তু এইভাবেই লিখে লিখে পড়তাম। এটা তুমি করতে পারলে আমি তোমাদেরকে কথা দিতে পারি, তোমাদের আলাদা করে কোনো ক্লাস করা লাগবে না যদি এইভাবে নোট ডাউন করে পড়তে পারো। আসলে দেখো, আমি ছোট্ট করে একটু বোঝাই। রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা মূলত দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে ডিম্বাশয় চক্র আর একটা হচ্ছে জরায়ু চক্র। বুঝছো কিন্তু, দুইটা পার্টে বিভক্ত। একটা ডিম্বাশয়ের পার্টে হচ্ছে, আর একটা হচ্ছে জরায়ু চক্রে, জরায়ুর পার্টে হচ্ছে আর কি। ডিম্বাশয় চক্রের মূলত পার্ট দেখো, 3টা পার্ট আছে। ডিম্বাশয় চক্রের কয়টা পার্ট আছে? 3টা। 1, 2, 3। তোমাকে জানতে হবে ডিম্বাশয় চক্রের এই 3টা পার্ট কি কি এবং কি কি হচ্ছে। প্রথম দেখো, চিত্রের মাধ্যমে খুব ইজিলি তুমি দেখতে পারবা। প্রথম পার্টের নাম হচ্ছে ফলিকুলার পর্যায়। ফলিকুলার পর্যায় বলতে কি বোঝাচ্ছে? এই পার্টে এসে আমরা প্রথমত দেখতে পারবো যে একটা ডিম্বাশয়ে মিনিমাম 10 লক্ষ ফলিকল থাকতে পারে বা জন্মগ্রহণ করতে পারে। এখন প্রশ্ন করতে পারো, ফলিকল কি? অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে ফলিকল। খাঁটি বাংলা কথায় অনেকগুলো কোষের সমষ্টি যেখানে আছে সেই জায়গাটাকে আমরা বলতেছি ফলিকল। এটাকে বিশেষ করে কোন জায়গায় বোঝানো হচ্ছে? বিশেষ করে জরায়ু বা সার্ভিস গাট্রের এন্ডোমেট্রিয়াম অংশকে বোঝানো হচ্ছে। ওকে, এখন বলছে 10 লক্ষ থেকে 20 লক্ষ ফলিকল জন্মগ্রহণ। কেন? কারণ ডিম্বাশয় থাকবে 2টা। সো 2টা ডিম্বাশয়ে মিনিমাম 10 লক্ষ থেকে 20 লক্ষ। একটা ডিম্বাশয়ে 10 লক্ষ হলে 2টা ডিম্বাশয়ে অবশ্যই 20 লক্ষ ফলিকল জন্মগ্রহণ করবে। এটা তো গাণিতিক নিয়মে তুমি অ্যাজ ইউজুয়াল বলতেই পারো। এখন দেখো, দ্বিতীয় পার্টে এই ফলিকুলার পর্যায়ে কি হচ্ছে? একটি ডিম্বাণু আমাদের পরিপক্ক হচ্ছে। দেখো, এতগুলোর মধ্যে একটি ডিম্বাণু আমাদের যখন পরিপক্কতা লাভ করবে, তখন কি হবে? সাধারণত বাকি ডিম্বাণুগুলো ধ্বংস হয়ে যাবে। বুঝো কিন্তু, একটি ডিম্বাণু যখন পরিপক্ক হবে বাকি ডিম্বাণুগুলো ধ্বংস হবে। একটি ডিম্বাণু পরিপক্ক হওয়া মানে আমরা বুঝবো যে 10 লক্ষ থেকে 20 লক্ষ যে ফলিকল ছিল তার মধ্যে মিনিমাম 400টি ফলিকলকে বোঝানো হচ্ছে, বা 400টি
কোষের সমষ্টিকে বোঝানো হচ্ছে। থার্ড পয়েন্টে আসো, এখানে এসে এই পয়েন্টগুলো তোমাদেরকে বিভ্রান্তি ঘটায় যে কোন জায়গায় কোন হরমোনটা ক্ষরিত হয়। হাইপোথ্যালামাস বলে আমাদের একটা জায়গা আছে, কোথায় বলো তো? আমাদের মস্তিষ্ক। থ্যালামাস, হাইপোথ্যালামাস নাম শুনছো। এই হাইপোথ্যালামাস থেকে এখন জিএনআরএইচ ক্ষরিত হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিএনআরএইচ? এখানে বোঝাচ্ছে, জিএনআরএইচ মানে বোঝাচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন, এই গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হচ্ছে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। এবং একই সাথে এখানে আমাদের সাথে সাথে এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল, একটু আগে যে ফলিকল বুঝাইলাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হবে। পাশাপাশি এলএইচ ইজ দ্য মিনিং অফ লুটিনাইজিং হরমোন। এই প্রত্যেকটা হরমোন আমাদের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে এবং এদের ক্ষরণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কমা বাড়া এটা একটা অন্যতম অংশ, কারণ এখানে হরমোন বাড়লে, হরমোন কমলে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে। সো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হরমোন বৃদ্ধি পাচ্ছে হাইপোথ্যালামাসের কারণে। থার্ড পয়েন্টে আসো, যেখানে বলছে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলটা কি বোঝাচ্ছি? যখন এই যে একটু আগে যে ফলিকলের কথা বললাম, ফলিকলগুলো যখন সব থেকে বেশি পরিমাণ পরিপক্কতা লাভ করবে এবং শেষ পর্যায়ে চলে যাবে, তখন ফলিকলকে আমরা নাম দিব গ্রাফিয়ান ফলিকল। এবং এই পর্যায়ে এসে একটু আগে যে গোনাডোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনগুলো ক্ষরিত হলো, তার কারণে গ্রাফিয়ান ফলিকল থেকে একটি সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, একটি পোলার বডি তৈরি হবে এবং একটি গ্রানুলোসা তৈরি হবে। পয়েন্টটা বুঝো কিন্তু। গ্রাফিয়ান ফলিকলটা কেন তৈরি হয়েছে? এই যে গোনাডোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণের বৃদ্ধি পাওয়ার কারণে একটা ফলিকলের একদম লাস্ট পর্যায়ে চলে গেছে, যেটাকে আমরা বলতেছি গ্রাফিয়ান ফলিকল। সেই গ্রাফিয়ান ফলিকল থেকে আবার আমরা বলতেছি এখান থেকে তিনটা জিনিস উৎপন্ন হবে, একটা সেকেন্ডারি ওসাইট, একটা পোলার বডি আর একটা কি গ্রানুলোসা। ঠিক আছে, এখন আবার লাস্ট পয়েন্ট এসে আমরা বলতেছি, লাস্টে এসে এই ফলিকুলার পর্যায়ে লাস্ট ধাপ হবে এখানে এই গ্রানুলোসা থেকে তখন আবার একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটা হরমোন ক্ষরিত হবে। দেখো আবার বলছি, তখন লাস্টে যে একটু আগে যে গ্রাফিয়ান ফলিকল হইলো, সেখান থেকে যে গ্রানুলোসা তৈরি হলো, সেখান থেকে আবার দুইটা হরমোনের তৈরি হলো। কি কি বলতো? যে একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা কি প্রোজেস্টেরন, একটা ইস্ট্রোজেন আর একটা কি প্রোজেস্টেরন। শেষ। তাহলে আমাদের প্রত্যেকটা হরমোনও কিন্তু পাশাপাশি লিখে ফেলতেছি কি কি আসতেছে। এবার আসো, ডিম্বাশয় চক্রের দ্বিতীয় পার্টের নাম হচ্ছে বা দ্বিতীয় ধাপের নাম হচ্ছে ডিম্বপাত পর্যায়। ডিম্বপাত মানে কি? অভুলেশন, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, কিভাবে ডিম্বপাত হবে? দেখো, গ্রাফিয়ান ফলিকল আমরা জানি কি, ফলিকল পর্যায়ের একদম লাস্ট ধাপ, যেই ধাপে ফলিকল পর্যায়ের সমাপ্তি ঘটছিল, সেই গ্রাফিয়ান ফলিকল থেকে আমরা যে সেকেন্ডারি ওসাইট পাইছিলাম, এখন সেই সেকেন্ডারি ওসাইট যখন গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট উৎপন্ন হবে, তখন সেখান থেকে আমরা বুঝবো তখনই ডিম্বপাত হবে। আবার বলি, গ্রাফিয়ান ফলিকল থেকে যখনই সেকেন্ডারি ওসাইট তৈরি হবে বা ওসাইট তৈরি শেষ পর্যায়ে চলে যাবে, তখনই ডিম্বপাত বা ওভুলেশন হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো, মূলত এই ডিম্বপাতটা কততম দিনে হয়? মূলত এই চক্র চলাকালীন সময়ের 14তম ডেজ অর্থাৎ 14 ডেজে গিয়ে লুটিনাইজিং হরমোন, দেখো এখানে বলছে কিন্তু এলএইচ, লুটিনাইজিং হরমোন প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, যার কারণে ডিম্বপাত হবে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ডিম্বপাত হয় বা ডিম্বপাত হয়ে থাকে, ওভুলেশন হয়ে থাকে কোন হরমোনের প্রয়োগের মাধ্যমে? লুটিনাইজিং হরমোনের প্রয়োগের মাধ্যমে। ঠিক আছে, এবং যখনই প্রচন্ড পরিমাণ ডিম্বপাত হচ্ছে, আমরা দেখো এখানে আরো একটি লাইন আমি তোমাদেরকে লিখে রেখেছি, আর এর মাধ্যমে 1 নং এর সমাপ্তি ঘটে। হোয়াট ইজ দ্য মিনিং অফ 1 নং? যখনই ডিম্বপাত হবে তখনই ফলিকল পর্যায়ের সমাপ্তি ঘটবে। এই যেখানে আমরা ছোট্ট করে লিখেছিলাম যে ডিম্বপাত মানে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, আর সেকেন্ডারি ওসাইট তৈরি হওয়া মানে কি? ডিম্বপাত হয়ে যাওয়া। থার্ড পয়েন্ট দেখো, লুটিয়াল পর্যায় মানে কি? এই পর্যায়ে এসে লুটিনাইজিং হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই এই পর্যায়ের নাম বলতেছি লুটিয়াল পর্যায় বা লুটিয়াল ফেজ। এই লুটিনাইজিং হরমোন এখন কি করবে? অবশিষ্ট যে ফলিকল যদি বেঁচে থাকে, দেখো আমাদের কতগুলো ফলিকল ছিল, শুধু ফলিকল ছিল, তারপর সেটা আবার গ্রাফিয়ান ফলিকল হইলো, সেটা থেকে ডিম্বপাত হয়ে গেল। ডিম্বপাতের পরেও যদি কোনো পরিমাণে ফলিকল বেঁচে থাকে, সেটাকে আমরা বলতেছি অবশিষ্ট ফলিকল থেকে তখন কর্পাস লুটিয়াম তৈরি হবে। কি তৈরি হবে? কর্পাস লুটিয়াম তৈরি হবে। এবং এই কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে এখানে প্রোজেস্টেরন তৈরি হবে এবং সামান্য পরিমাণে ইস্ট্রোজেন তৈরি হবে।
বুঝাতে পারছি? যদি যদি গর্ভধারণ হয়ে যায় তখন লাস্ট ধাপে গিয়ে একটা কাজ হবে, আমরা যে একটু আগে ভ্রূণের আবরণ পড়ছি, ভ্রূণের 4টা আবরণ থাকে, অ্যালান্টিওস, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি। তার মধ্যে কোরিয়ন থেকে এখানে এইচসিজি তৈরি হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এইচসিজি? হিউম্যান করনিক বা ক্রনিক, যেটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ক্রনিক গোনাডোট্রপিক বা গোনাডোট্রপিন, যেটাই বলো না কেন, গোনাডোট্রপিক হরমোন তৈরি হবে এখানে। তাহলে এক কথায় এতগুলো জিনিস মনে রাখতে কি পারতে না, বহুত হিজিবিজি অনেক কিছু লেখা এইটুকু জায়গার মধ্যে কিন্তু টোটাল ডিম্ব ফলিকুলার পর্যায়টা চলে গেল। তাহলে কি কি হলো ফলিকুলার পর্যায়ে আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। প্রথমত আমরা জানি যে একটা ডিম্বাশয়ে মিনিমাম 10 লক্ষ ফলিকল থাকবে, যেহেতু 2টা ডিম্বাশয় থাকবে তাই এখানে আমাদের 20 লক্ষ ফলিকল থাকবে। এটা কোথায় হচ্ছে? প্রথম পর্যায়ে, যেটাকে আমরা বলছি ফলিকুলার পর্যায়। যেহেতু ফলিকল উৎপন্ন হচ্ছে তাই এটাকে আমরা ফলিকুলার পর্যায়ই বলবো। এবং আমরা বলবো এখানে একটা মাত্র ডিম্বাণুই পরিপক্কতা লাভ করবে। সাধারণত একটা মাত্র ডিম্বাণু পরিপক্কতা লাভ করার সাথে সাথে বাকি ডিম্বাণুগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে গেল। এখন একটা ডিম্বাণু বলতে আমরা এটাকে এখন বুঝবো 400টি ফলিকলকে আমরা বুঝে থাকবো। তারপর আমরা বলবো এই ধাপে ফলিকুলার পর্যায়ে হাইপোথ্যালামাস থেকে প্রচুর পরিমাণে জিএনআরএইচ, ইট ইজ দ্য মিনিং অফ গোনাডোট্রপিক হরমোন খরিত হয়, যার ফলশ্রুতিতে বা যার কারণে পাশাপাশি পিটুইটারি গ্ল্যান্ড থেকে আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন খরিত হচ্ছে। শেষ। দ্বিতীয় পয়েন্টে চলে আসবে এবার। আরেকটা পয়েন্ট আছে যদিও, গ্রাফিয়ন ফলিকল, এখানে পাশাপাশি গ্রাফিয়ন ফলিকল তৈরি হবে। গ্রাফিয়ন ফলিকল কাকে বলবো? যখন যে ফলিকলগুলো একটু আগে জন্ম নিয়েছিল সেটার একেবারে লাস্ট পর্যায়ে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো গ্রাফিয়ন ফলিকল। এবং এই গ্রাফিয়ন ফলিকল থেকে একটি মাত্র সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, আমাদের একটি মাত্র পোলার বডি তৈরি হবে এবং গ্রানুলোসা কোষ তৈরি হবে। সেই গ্রানুলোসা কোষ থেকে প্রচুর পরিমাণে আমাদের আবার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তৈরি হবে। ঠিক আছে? সেকেন্ড অপশন ডিম্বপথ পর্যায়। ডিম্বপথ পর্যায় বলতে আমরা এটাই বুঝবো, যখনই গ্রাফিয়ন ফলিকল তৈরি হয়েছে, এই গ্রাফিয়ন ফলিকলটা যখন চরম পর্যায়ে চলে যাবে তখন সেখান থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে এবং সেকেন্ডারি ওসাইট তৈরি হওয়া মানেই সেখান থেকে ডিম্বপাত হয়ে যাওয়া। সাধারণত এই ডিম্বপাতটা হবে 14তম দিনে এবং প্রচুর পরিমাণে লুটিনাইজিং হরমোন ক্ষরণ হওয়ার কারণে। ঠিক আছে? এবার আসো থার্ড পয়েন্ট, লুটিয়াল বলতে আমরা বোঝাচ্ছি সাধারণত এখানে লুটিনাইজিং হরমোনের প্রভাব বেশি, তাই এটাকে বলবো লুটিনাইজিং হরমোন। এখানে একটু আগে যে গ্রাফিয়ন ফলিকলের থেকে আমাদের ডিম্বপাত হইল, সেকেন্ডারি ওসাইট থেকে যে ডিম্বপাত হইল তার অংশে যে গ্রাফিয়ন ফলিকলটা ছিল, এটা যদি কিছু পরিমাণে বেঁচে থাকে, সেই কিছু পরিমাণ বেঁচে যাওয়া অংশ থেকেই আবার কর্পাস লুটিয়াম নামক একটা জায়গা তৈরি হবে। সেই কর্পাস লুটিয়াম থেকে সামান্য পরিমাণে কি হবে? ইস্ট্রোজেন তৈরি হবে আর প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন তৈরি হবে। দিন শেষে যদি গর্ভধারণ এই টাইমে হয়ে থাকে তখন এখান থেকে আর একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে এইচসিজি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিক হরমোন। শেষ। এবার আসো আরেকটা পর্যায়ে, এবার হচ্ছে জরায়ু চক্র। এটা খুবই সহজ, এই ভিডিওতে যা আলোচনা করলাম ওখানেই তাই থেকে যাবে। যে এরপরে জরায়ু চক্রকে আমরা বলবো মেনস্ট্রুয়াল বা রজস্রাবীয় চক্র। এই ধাপে আমরা কি বলবো? এটা প্রথম পর্বের নাম হচ্ছে মেনস্ট্রুয়াল বা রজস্রাবীয় পর্ব, বা এটাকে ব্লিডিং পর্ব বলতে পারি। মানে জরায়ুর প্রথম রজতচক্রের প্রথম ধাপের নামই হচ্ছে যে ব্লিডিং পর্ব। এখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে প্রথম দিকে। এটা কততম দিনে হয়? সাধারণত দেখো এটা 4 থেকে 5তম দিন, মানে 4 থেকে 5 দিন যখন ব্লিডিং শুরু হবে, এই ব্লিডিংটা 4 থেকে 5 দিন স্থায়ী হয় এবং এখানে প্রচুর পরিমাণে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, প্রোজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন সবগুলোর বৃদ্ধি চরম লেভেলে থাকে। সবগুলো প্রথমে বৃদ্ধি পাবে, যখন ব্লিডিং হবে সাথে সাথে প্রচুর পরিমাণে হরমোনগুলো বাড়তে থাকবে, ক্ষরণ বৃদ্ধি হইতে থাকবে। এবার অবশ্য পাশাপাশি রক্তবাহিকার এখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়? কারণ এখানে এন্ডোমেট্রিয়াম গাঁটটা ভেঙে আস্তে আস্তে ব্লিডিং। আবারও বলি, কেন আমরা ব্লাড দেখি? কারণ জরায়ু বা সার্ভিস গাঁটের এন্ডোমেট্রিয়াম অংশটি ভাঙার মাধ্যমে রক্ত তৈরি হচ্ছে, রক্ত আকারে বের হচ্ছে। পাশাপাশি এখানে রক্তবাহিকার বিভিন্ন অংশ অনিষিক্ত ডিম্বাণু, মানে ডিম্বাণু যদি একটু আগে বলেছিলাম ডিম্বপাত, যদি ডিম্বাণু নিষিক্ত হয়ে যায় তাহলে একটা বিষয়, যদি ডিম্বপাত হয়ে থাকে ডিম্বাণুটা অনিষিক্ত এই ডিম্বাণুর পথের যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? সেকেন্ড অপশন আসো বর্ধনশীল, বা এটাকে আমরা বলি প্রলিফেরাটিভ। ঠিক আছে? প্রলিফেরাটিভ এটা মূলত 6তম দিন থেকে 14তম দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এবং এই টাইমে
ফলিকল স্টিমুলেটিং হরমোন থেকে বা ফলিকল থেকে প্রচুর পরিমাণে এখানে ইস্ট্রোজেন তৈরি হয়। সাধারণত এই টাইমটিতে এই 6 থেকে 14তম দিন অথবা বর্ধনশীল পর্যায়ে এসেই ডিম্বপাত হয়ে থাকে। তাহলে আবারও পরীক্ষায় আসতে পারে ডিম্বপাত হয় কততম ধাপে? দ্বিতীয় ধাপে। কোন চক্রে? জরায়ু চক্রে। কোন জায়গায়? বর্ধনশীল পর্বে। ঠিক আছে, এই টাইমে যে কর্পাস লুটিয়াম ছিল সেই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন তৈরি হবে। এই যে আমরা এখানে শিখেছি সবগুলোই। ক্ষরণশীল পর্যায় হচ্ছে মূলত 15তম দিন থেকে 28তম দিন পর্যন্ত, এবং এই টাইমটা থেকে আমরা বলতেছি যে এখানে কর্পাস লুটিয়াম, এই যে আমরা লাস্টে পড়েছিলাম, কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন তৈরি হয়, কম পরিমাণে ইস্ট্রোজেন তৈরি হয়। ঠিক আছে, এটাই ছিল আমাদের মূলত কি বলতো রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। বাট এই জিনিসটাই আমরা বারংবার পরীক্ষায় আসে, বারংবার এইচএসসিতে আসে, বারংবার ইউনিভার্সিটি মেডিকেলে আসে, বারংবার আমরা ভুল করি, কারণ আমরা শিখতে পারি না। আমরা শুধু মুখস্থ করি। মুখস্থ আমি জানি এখানে মুখস্থ করা প্রয়োজন, বাট বুঝে একটু মুখস্থ করা প্রয়োজন, কারণ এই তো এতগুলো জিনিস মুখস্থ করি আমার জানা মতে তোমরা মনে রাখার মতো জিনিস তোমাদের মধ্যে নাই। সো এইটা একটু বুঝে তোমাদেরকে পড়তে হবে। আর একটু লাস্ট দুইটা তথ্য দিয়ে দিই। মেনার্কি আর মেনোপজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেনার্কি এবং মেনোপজ? যখন প্রথম বয়ঃসন্ধিকালের প্রথম যখন হচ্ছে এই রজত চক্রটা হয়, সেই ধাপটাকে বা সেই টাইমটাকে আমরা বলবো মেনার্কি। অনেকেই হয়তো জানো না। এবং একেবারে বয়ঃসন্ধিকালের শেষে একদম জীবনের যখন হচ্ছে একটা নারী তার গর্ভধারণ করতে পারে না, সেই টাইমটাকে আমরা বলবো মেনোপজ বলবো। সেই টাইমটাকে আমরা কি বলবো? মেনোপজ বলবো। আশা করি আজকের এই ভিডিওর পরে বা আজকের এই জিনিস ব্যাখ্যা করার পরে তোমাদের কখনো আর মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে কখনো কোনো কিছু ভুল হবে না, এতটুকু আত্মবিশ্বাস আমি রাখতে পারি। এবং এর থেকে ভালো শেখো নাই বা এইভাবে শিখতে পারো নাই, এতটুকু যতদূর আমি বুঝি তোমরা এর আগে এইভাবে শেখো।